বসেন বসেন সবাই বসেন তারা আশেপাশের লোকজন সরে যান। আপনাকে আজকে আমরা সর্ব আফ্রিকা আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সবার পক্ষ থেকে সর্বপ্রথম আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার সভাপতিত্ব করছেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, সুযোগ্য আহ্বায়ক এবং দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার লুৎফুর রহমান রূপম। আমি আপনাকে ধারণার জন্য দিচ্ছি, আমি 1 মিনিট শুধু আর সময় নেব, এরপর আপনার বক্তব্য শুনবো। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের 9টা প্রভিন্সের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকলে উপস্থিত হয়েছেন এবং সর্ব আফ্রিকা আওয়ামী লীগের অধীনস্থ দেশ মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, বটসওয়ানা, লিসোথো এবং জাম্বিয়া সহ যে সমস্ত জায়গায় আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, অনেকগুলো জায়গায় আমরা কমিটি দিয়েছি, সব দেশের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। দর্শক, আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বক্তব্য শুরু করবেন। এখনই আমরা শেখ হাসিনার বক্তব্য শুনবো। টিএমসির কিছু নেতৃবৃন্দ এবং পুলিশের কিছু নেতৃবৃন্দ, পুলিশের কিছু অফিসার উপস্থিত রয়েছে, উচ্চতর কর্তৃপক্ষ। আমার বক্তব্য নেই, এখন আপনার বক্তব্য, আপনি সর্ব আফ্রিকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য শুরু করতে পারেন। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বাংলা! হাসিনার আগমন! শুভেচ্ছা স্বাগতম! শুভেচ্ছা স্বাগতম! শেখ হাসিনার আগমন! ৭১-এর রাজাকার! হুঁশিয়ার সাবধান! হুঁশিয়ার সাবধান! ৭১-এর রাজাকার! সবাই বসে যান, সবাই বসে যান। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির এবং দেশগুলির সঙ্গে যারা কষ্ট এসেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা নেচার মাইন্ড সাউথ আফ্রিকার মানুষের অধিকার প্রতিষ্ঠাতা ভবিষ্যৎ হচ্ছে সর্বকালে সর্বজাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গান্ধীজি জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের আত্মসমাজ উন্নতি এবং স্বাধীনতা অর্জনের জন্য। সাউথ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি আমি আমার জাতীয় নেতা মামলা বলতে শ্রদ্ধা পাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে স্বাভাবিক নিয়ে যুদ্ধ হয়ে বিজয় অর্জন করেছিল। আমি সকল মুসলিমদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি ৭৪ সালের ১৫ই আগস্ট। ১৯৭১ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাই। একই সাথে আমি হারিয়েছি আমার মা হারিয়েছি আমার ছোট ৩ ভাই, প্রখ্যাত কামাল, মুক্তিযুদ্ধের মুখে জামাল ও আমার ছোট ১০ বছরের ভাইটি রাসেলকে। যাদেরকে বিভিন্ন আমার কাছ থেকে খেয়ে নেয়। তার মাঝে মাঝে নগদ হয়েছে বধু সৈতন্যা এবং রয়েছে জামাল, যাদের বিয়ে মেয়ে এবং কখন ছিল ঘাটকে বলেছে ভক্তির রক্ত আমি দেশে চাই। আমি তাদের খবর স্মরণ করি আমার একমাত্র চাচা মুক্তিযুদ্ধ সে কামনা আছে অনুভূতি নাই।
রাষ্ট্রপতি মেডিকেল সেকশন জামিউদ্দিন এবং মুক্তিযোদ্ধা এবং আচরণের তাদেরকে হয়তো আব্দুল 13 বছরের মেয়ে বেবি এবং 13 বছর নাকি সকাল রাজস্ব বাংলাদেশের জনগণের ভোট বাহাদুর অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যারা জীবন দিয়েছেন আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং 2024 সালে নিউজ বাহিনীর ঘাতকের মধ্যে আমাদের যত নেতাকর্মী যারা হত্যা হয়েছে এবং পুলিশ ছাত্র শিক্ষক সাধারণ এবং যারা নিহত হয়েছে আমি তাদেরও আজকে দিনে আমার একটা আছে বাংলাদেশের নতুন ফিরিয়ে এনেছিলাম দেশের মানুষের মুক্তি অগ্রযাত্রায় অগ্রগামী ছিলাম যখন বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়েছিল সেই সময়ে একটি মানুষের ক্ষমতার লোভ এবং বাংলাদেশ নিয়ে একটি খেলা ফলে 2024 সালে সেই জুলাই তথাকথিত কোটা আন্দোলন এবং পুলিশ হত্যা মানুষ হত্যা অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করার মধ্যে দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে এবং আমরা জানি সেখানে আমাকে আমার ছোট বোন রেহানাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল 15 আগস্ট আমরা যেতে বেছে দিয়েছি আমরা জন্যই বারবার আমাদের আঘাত এবং বারবার হত্যার চেষ্টা যাই না আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন আর যাই না আমার অপরাধটা কি ছিল এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার হাতে নেন সময় পেয়েছেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন অঙ্গীকার মানে ছিল না কোনো ক্ষেত্রে ফসল হয় না কোনো একমাত্র ধান ছিল না 3 কোটি মানুষের ঘর বাড়ি হারা 1 কোটি মানুষ ভারতের আশ্রয় নিয়েছিল তারপর শহীদ পরিবার আহত মুক্তিযোদ্ধা নির্যাতিত নারী পাকিস্তানি হানাদার বাহিনীর দোষর আলবদর আলসাস এবং রাজার বাহিনী দ্বারা আমাদের মন্দিরের পাকিস্তানি হানাদার বাহিনী হাতে তাদের ক্ষেত্রে তুলে দেয় বুদ্ধিজীবীদের হত্যা করে দেশটাকে যাতে স্বাধীনতার চরমভাবে বিরোধিতা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ আহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন নির্যাতিত নারীদের পুনর্বাসন করেন ঠিক সেই একই সাথে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন সেটা সন্তান একই সাথে পাশাপাশি এই ক্ষেত্রে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি করে বাংলাদেশের সন্তানদের সঙ্গে করেন যেটা জাতিসংঘ থেকে স্বীকৃত ছিল যখন ফিরে আসে তখন কিন্তু তাকে আঘাত করে এবং পণ্যে আর কিছু ঘটনা ঘটায় আমরা আবার দেখেন 2024 সাল 2021 সালে আমরা 20 সালে জাতীয় পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি সেই সময় আমরা কিন্তু জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের শুরু 2026 সালে এবং তার প্রস্তুতি আমরা নিতে থাকি মানুষের জীবনটা শান্তি সত্যি ফিরে আসে এমন সময় হঠাৎ কোনো কথাই বাধ্য নাই কোটা আন্দোলন ওটা তো আমি বাতিল করে দিয়েছিলাম তারপর হঠাৎ আন্দোলন যে শুরু হলো এবং ছাত্রদের সব দাবি মানার পরেও তারা এক দফা দাবি আর কিছুই না তাদের একটাই লক্ষ্য ছিল আমাকে হত্যা করা রেহানাকে হত্যা করা 21 আগস্ট গেন্ডের হামলায় আমি আল্লাহ রাব্বুল আমিনের অশেষ
দোয়া এবং জনগণের এবং আমাদের নেতা কর্মীদের মহৎ স্যাক্রিফাইসের মধ্যে আমি বেঁচে গিয়েছিলাম এবং এটা বারবার ঘটেছে আমার জীবনে। এবারেও আমি বেঁচে গেলাম আর বেঁচে আছি বলেই আজকে আপনাদের সাথে কথা বলতে পারছি। শুক্র আলহামদুলিল্লাহ যে আমি অন্তত আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনার প্রবাসে থাকেন, দেশের জন্য আমি জানি মন কাঁদে, তবু আমাদের দেশের অর্থনীতিতে আপনারা অনেক অবদান রেখে যান, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে যদি বলবো যে আজকে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে। এই বাংলাদেশে আমি যখন সরকার গঠন করি 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ঘাটতি পূরণ করে আমি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করি। 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, 4300 মেগাওয়াট বিদ্যুৎ আমি উৎপাদন বাড়াতে সক্ষম হই। সাক্ষরতার হার মাত্র 45% ছিল, 65.5% উন্নীত করি। দারিদ্রের হার আমরা কমিয়ে আনি, মানুষের যোগাযোগ ব্যবস্থা করি। আওয়ামী লীগের আমলে কোনো দুর্ভিক্ষ নাই, মঙ্গা নাই, সেটা পেয়েছিল। মানুষ একটা সুন্দর সবতে শুরু করেছিল। তখন যারা ক্ষমতা এসেছিল বিএনপি জামাত জোট বাংলাদেশকে 5-5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে। শুধু তাই না, জঙ্গি, সন্ত্রাস, শিকার, একদিনে 500 জায়গায় বোমা হামলা, অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা, নানা ধরনের ঘটনা ঘটে থাকে। দুর্নীতি ছিল তাদের নীতি আর মানুষকে হত্যা করা, এটাই ছিল তাদের একমাত্র কাজ। ওই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ইমার্জেন্সি হলো এরপর 2008 নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 300 সিটের মধ্যে 233টা সিট পেয়েছিল আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যখন সরকার গঠন করলাম তখনই কিন্তু চক্রান্ত শুরু। আর এই চক্রান্তটাই প্রথম দেখা গেল বিডিআর এর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ শুধু পিলখানায় হয় নাই, আরো বিভিন্ন তাদের যে সমস্ত সেক্টর ছিল সেই সব সেক্টরে মিলিত হয়েছিল। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে সেগুলি মোকাবেলা করি। 15 জন আর্মি অফিসার এবং সাধারণ মানুষও 73 জন মারা যায়। এই 57 জনের মধ্যে 43 জনই ছিল আওয়ামী লীগের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন। যেমন আমাদের লুৎফর রহমান, আমাদের শামসু ভাই ব্রাহ্মণবাড়িয়া, তার আপনার ফুফাতো ভাই ছিল বিডিআর, তাছাড়া নানকের আত্মীয় আমাদের পঞ্চগড় এমপি, তার মেয়ে জামাই মালিকুল ইসলামের নাতি জামাই সহ অগণিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বিডিআরের আমরা কিন্তু বিচার করেছি, যারা এই হত্যাকাণ্ডের বিচার করেছি। আজকে জানলাম বিডিআর হত্যাকাণ্ডে আমরা যাদের বিচার করেছি, কারাগারে প্রেরণ করেছি, তাদের সকলকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা জানেন যে একজন সুদখোর গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিয়ে যিনি নিজেকে ফুলে ফুটে উঠেছে আর দেশে বিদেশে প্রচুর তার অর্থ সম্পদ, ক্ষমতাটা নেওয়াটাই তার শুধু বাকি ছিল। সেটাও সে যখন ক্ষমতা নিল, নিয়ে জনগণের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। অস্ত্র, সন্ত্রাস এবং অস্ত্রের খেলা, এটাই চলছে বাংলাদেশে। যত জঙ্গি সন্ত্রাস, 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল তার যে সাজাপ্রাপ্ত আসামি, তাদের মামলা খারিজ করে দিয়ে তার মুক্তি দেওয়া হয়েছে। হলিয়ার্টি জেলে যে জঙ্গি তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কারাগার থেকে সবাই মুক্ত এবং এখন বিডিআর এর সাজাপ্রাপ্ত আসামি তাদেরকেও জামিন দিয়ে দেওয়া হলো। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহান, তিনি একসময় বিডিআর এর বিধি ছিল। আসামিদের ছেড়ে দেওয়ার মধ্যে থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ওই বিডিআর এর বিদ্রোহের সাথে কি তাদের, কারণ আমরা 233টা সিট নিয়ে সরকার গঠন করলাম, তখন কি হবে বা আমাদের একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। কিন্তু সেখানে এতজন মানুষ জীবন দিল, তাদের আপনার মাখাত কামনা করি। কিন্তু আমি তো বিচার করেছি, কিন্তু সেই বিচার তারা কেন আসামিদেরকে আজকে সুরক্ষা দিচ্ছে, সেটাই আমার বড় প্রশ্ন। তো বাংলাদেশ যখন আর্থসামাজিক ভাবে এগিয়ে যায় তখনই চক্রান্ত শুরু হয়। আপনাদের মনে আছে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলে
আসলে চলাকালীন সময়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার কি বলেছিল, বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, বাংলাদেশ স্বাধীন হলে একটা বটমলেস বাস্কেট হবে। কিন্তু বাংলাদেশ কিন্তু সে বটমলেস বাস্কেট থাকে নাই। জাতির পিতা যখন সম্পূর্ণত দেশ করে যান, তার প্রধানকে অনুসরণ করে আমরা এই দেশকে দেশের মর্যাদা দিই। এবং 2008 নির্বাচন, 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়, কারণ আমরা জনগণের জন্য কাজ করেছি। 2023 অর্থ বছরে আমাদের ছিল 7.25 $2,793 মার্কিন ডলার, প্রায় 5 গুণ করি, যা অনেক কম। বিষয় ধরুন 8,779 টাকা করে আমার দেশের মানুষ অর্থনীতিপ্রাপ্ত, যা ছিল মাত্র 598 টাকা। মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে সেদিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলাম। আমাদের মূল্যস্ফীতি কখনোই 5 ভাগের উপরে যায় নাই, প্রবৃদ্ধি সবসময় এভারেজ 6 ভাগ বা 7 ভাগ, এমনকি 19 সালে 20 সালে আমরা 8 ভাগে বন্ধ উদ্দেশ্য করতে পেরেছিলাম। কোভিড-19 অতিমারি, ইউক্রেনে আসা যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এর জন্য আমাদের এই উন্নয়নের গতিটা কিছুটা শ্লথ হয়ে যায়। কিন্তু তারপরেও আমরা কিন্তু উন্নতি অব্যাহত রাখি। আমরা বাজেট দিয়েছিলাম, আমি যখন সরকার গঠন করি তখন মাত্র 68,000 কোটি টাকার বাজেট ছিল। আর আমরা এই 2024 সালে বাজেট দিয়েছিলাম, বা 2024 বাজেটে ছিল 7,97,000 কোটি টাকার উপরে। এবং একই সাথে সামঞ্জস্য উন্নয়ন বাজেট আমরা বৃদ্ধি করে সারা বাংলাদেশে আমরা উন্নতি করি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা ওই 23 সাল পর্যন্ত 2,74,674 কোটি টাকা উন্নীত করেছিলাম, এবং 24 বাজেটে আমরা তা বৃদ্ধি করে 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমরা নিয়ে আসি, যেন আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই উন্নয়ন বাজেট এবং আমাদের মূল বাজেট আমরা দিয়েছিলাম জুন মাসে। জুন মাসের পরে আগস্ট মাসে আপনারা জানেন যে আমার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমি বাধ্য হই টাকা ছেড়ে দিতে। আমাদের সুদ খরচ তথাকথিত এখন তো সে এখন জঙ্গি নেতা, সে ক্ষমতা দখল করে, ক্ষমতা অবৈধভাবে অসাংবিধানিক ভাবে বসে, এখন থেকে টাকা নেয়, পয়সা নেয়। আমরা আমাদের গত বছর যে প্রান্তিকে আমাদের প্রবৃদ্ধি 6.04% উন্নীত করেছিলাম, অথচ এবারে সেই একই প্রান্তিকে প্রবৃদ্ধি মাত্র 1.81 আমার প্রশ্ন, এত ক্ষতি একটা দেশের একটা মানুষ কিভাবে করতে পারে? প্রবৃদ্ধি এত কমে যাবে কেন? তিনি তো নোবেল লোড়েন, তিনি তো বিরাট বিজ্ঞ মানুষ, সারা বিশ্বব্যাপী তার নাম। সে ক্ষমতা চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। খুচরো ঋণ দিয়ে গরিবের কাছ থেকে জোর করে মোটা সুদের টাকা নেয়া আর রাষ্ট্র চালানো এক না, এটা হলো বাস্তবতা। এটাই সে প্রমাণ করেছে যে একটা রাষ্ট্র চালাতে সে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু তার ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ চলছে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, এমন ভাবে জিনিসের দাম বেড়ে গেছে যে আজকে মানুষ দিশে হারায়। এই অবস্থায় আমরা বিদ্যুৎ দিলাম ঘরে ঘরে, সে আসলে বিদ্যুৎ দিতে পারে না। 28,562 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ 8 গুণ আমরা বাড়িয়েছিলাম, 100% মানুষকে বিদ্যুৎ দিয়েছিলাম, সে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে।
আমরা মানুষের সাক্ষরতার হার 78 উন্নীত করেছি। আজকে শিক্ষার পরিবেশটাই নষ্ট করে দিয়েছে। পেটটাকে নিয়ে খেলা, এমনকি আমাদের আমলে আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশে আমরা খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করেছে মাত্র বিএনপির আমলের ওদের মাত্র 1,80,00,000 মেট্রিক টনের মতো করতে পারত। আর সেই জায়গায় আমরা 1,92,16,000 মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি করে খাদ্যের 1 কোটি পরিবারের জন্য ডিসিবি কার্ড, বাড়ি বাড়ি কার্ড দিয়েছিলাম যেন তারা যেন মাত্র 3 টাকায় চাল কিনতে পারে। এখন শুনলাম সেগুলি প্রায় বন্ধ, চাল দিতে পারবে না। অধিকার নাই কি আমি 1 কোটি কার্ড দিয়েছিলাম। তবে আওয়ামী লীগ করে না, তবে আওয়ামী লীগ দলীয় করে না। আওয়ামী লীগ যারা দরিদ্র নিম্নবিত্ত সকল মানুষের কথা বিবেচনা করে, সকল মানুষের কথা চিন্তা করে এবং সকলের জন্যই আমরা কাজ করি। তাতে এটাই প্রমাণ হয় যে 57 লক্ষ অতিরিক্ত মানুষকে যে আমরা দিচ্ছি তাদেরকে তারা আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে না। তার মানে জনগণের সেবা করছে সরকার, আমরা জনগণের সেবা করি। যখন প্রধানমন্ত্রী হয় তখন যেটা সকল মানুষের জন্য, খালি সকলের কল্যাণ করাটাই আমাদের কাজ। আমরা সেটাই করলাম, যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে জনজীবনে নাবিশ্বাস উঠেছে, তখন হঠাৎ দেখলাম যে ইমরান সাহেব সেখানে ভ্যাট বসালেন, ট্যাক্স বসালেন। যে 5% ভ্যাট ছিল সেগুলি কোথাও 15, কোথাও 19, কোথাও এমনকি 30, কোথাও 60 ভাগে উঠে গেল। একে তো বাজেটের অনেক উন্নয়ন বাজেট তারা বাতিল করে দিল। তারপর এই যে ট্যাক্স বসিয়ে মানুষের পকেট খালি করা, নিজের পকেটে ভরাট করা, এটাই সে করে যাচ্ছে। এটাই মানে তার চরিত্র। সচিবালয় আগুন, কিভাবে আগুন লাগলো এই জবাব তো বিদ্যুৎ সাহেবকে দিতে হবে। তার উপদেশটা সচিবালয় আগুন লাগার পর সে কিন্তু যায় নাই। আমাকে কে বললো যে সে নাকি 3 দিন ঘর থেকেই বের হয়নি। এটা কি ধরনের কথা? আর মামলা কখন দেওয়া? এমন ভাবে মানুষের মধ্যে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবার বিরুদ্ধে মার্ডার কেস। আমার বিরুদ্ধে দিয়েছে প্রায় 250। তবে আমি যাদের মেয়ে হত্যা করেছি, শহীদ হয়ে গেছে, এর মধ্যে প্রায় 53 জন নাকি জীবন্ত হয়ে ফিরে এসেছে। মানে মামলা দেওয়াটাও যেন একটা খেলা, সেই খেলায় সে খেলছে। একজন সমন্বয় করেছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তার মানে কি, এই যে পুলিশ হলো, অগণিত ছাত্র হত্যা হলো, মানুষকে হত্যা করা হলো, এর দায় দায়িত্ব তারা স্বীকার করে নিচ্ছে। আবার এদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। 15 জুলাই থেকে
যত অপকর্ম যে করেছে, হত্যা, খুন, অগ্নিসংযোগ, এগুলির কোনো বিচার হবে না, তাদের উপর কোনো মামলা করা যাবে না। এটা কোন ধরনের কথা? দেশে কি ন্যায় বিচার থাকবে না? আইনের শাসন থাকবে না? তার উপর আপনারা দেখেছেন যে এই ছাত্রছাত্রীর একজন সমন্বয় বলেছে যে আমাদের এখানে অত ছাত্র আসেনি, তাই আমরা ফলস আইডি কার্ড বানিয়ে ছাত্র সাজিয়ে গণভবনে ভয় দেখাতে চেয়েছিলাম। তার মানে এর মধ্যে ছাত্র ছাড়াও কিশোর গ্যাং, মোহাম্মদপুর আর মিরপুরের যে বিহারীদের থেকে ছেলেপেলে আনা, অন্যান্য যাদেরকে আনা, তাদের ছাত্র সাজিয়ে তাদেরকে সাদা প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট বানিয়ে পরিয়ে তারপরে তাদেরকে নিয়ে আসা হয়। সাধারণ ছাত্র ছাত্রীদের তারা তো বিভ্রান্ত হয়েছে, অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, কিন্তু এরা নিজেরা বলছে লাশ ফেলেও সরকার পড়ে যাবে। আবু সাইদের হত্যাকাণ্ডের আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক গুলি করলো, সে বুক পেতে দিল, পরপর 4টে গুলি গেল, কিন্তু একটা ঘন্টা রক্ত ঝরলো না, তাকে হাসপাতালে নেওয়া হলো না চিকিৎসার জন্য। 5 ঘন্টা পর তাকে হাসপাতালে নিল মুমূর্ষু অবস্থায়। তাহলে আবু সাইদের হত্যাকারী কে? আমি যদি বলি ইউনূস সাহেবকে প্রশ্নের উত্তর দেবেন? ওই সমন্বয়করা কি উত্তর দেবে? আর সমন্বয়কদেরও কথা বলি, এর মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো, তার ছাত্রলীগ এসে ঢুকেছিল, এরপর পয়সা কাছে ব্যবসা খায়, বিক্রি খেয়ে সন্ত্রাসী, জঙ্গি ট্রেনিং এবং এই সমস্ত কাজ করে বেরিয়েছে। এবং মুগ্ধের হত্যা, হুসাইন হত্যা সহ যে কটা ছাত্র হত্যা হচ্ছে বা যারা হত্যা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন যে বুলেট ব্যবহার করা হয়েছে, 7.6 বুলেট। ইউনূসের তখন যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি নিজে বলেছেন যে এই বুলেট পুলিশের হাতে নাই, এই বুলেট সিভিলিয়ানদের হাতে, সেটা তদন্ত করতে হবে। যে মুহূর্তে তদন্তের কথা বললেন সে মুহূর্তে তাকে বের করে দেওয়া হলো। যখন 6 জন মারা গেছে আমি শুনলাম, তখনই আমি একটা জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম তদন্তের জন্য। হাইকোর্টের জজ সাহেব দিয়ে আমি কমিটি করে দিই, তারা তদন্তের কাজও শুরু করে, কিন্তু আমাদের ডক্টর ইউনূস আবার সেই তদন্ত বন্ধ করে দেন। রহস্যটা কি? এই তদন্ত বন্ধ করে দেওয়ার অর্থ হচ্ছে এই হত্যাকাণ্ড সম্পর্কে তার সে জিজ্ঞাসা, সে জানে বা তার হাত আছে। তিনি তার মেটিকুলাস ডিজাইন অর্থাৎ মাস্টার মাইন্ড, এদের মাধ্যমেই করতে করেছে। বিল ক্লিন্টনের অনুষ্ঠানে তিনি খুব গর্ব করে বললেন যে এই আন্দোলনের কোনো নেতা ছিল না, ছাত্র জনতা ছিল না, এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিছু বছর অতি সূক্ষ্মভাবে, সুপরিকল্পিতভাবে এই আন্দোলন ঘটানো হয়েছে এবং মানুষ তাদের কথা বিভ্রান্ত হয়েছে। এটা তো বাস্তবতা। এই হত্যাকাণ্ড সেইভাবে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ, আবার অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে যে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, সেটাও তো তার ওই ডিজাইনের একটা খেলা বোঝায়। যে কথা বলেছে উনি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চান, তাদেরই দালালি করে বেড়াচ্ছে, এটাই হলো বাস্তবতা। এর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাগুলো ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়িয়ে দিয়েছে, একেবারে নিঃস্ব করে দিচ্ছে। আর তার ওই ছাত্র রমজানিরা, অসমন্বয়করা এক বাড়ি গেছে, মন্ত্রীদের বাড়ি, এমপিদের বাড়ি, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি লুটতরা, অগ্নিসংযোগ, আর তারপরে তাদেরকে পুলিশ সাহায্য চলে যাবে, কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, কেউ বলছে উনি আওয়ামী লীগ করে, অমনি তার কুপিয়ে হাতটা ফেলে, এক কুপিয়ে হাতটা ফেলে দিল। গত কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হাত কেটে দিয়েছে। এইভাবে তাদের অত্যাচার, নির্যাতনে আজকে জনগণ অতিষ্ঠ। চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ। প্রায় 150 গার্মেন্টস, 170টা গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, লেবাররা বেকার। অন্যান্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে।
সেই ব্যক্তির উপর থেকে শুরু করে বহু ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি মানে আমাদের প্রাণের ওদের কয়েকটা ইন্ডাস্ট্রি ছিল, তিনটে ইন্ডাস্ট্রি পুড়িয়েছে এবং আরো অনেকের ইন্ডাস্ট্রি পুড়িয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। অনেক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আচ্ছা, সাংবাদিকদের উপর হামলা, 300 সাংবাদিক চাকরি হারিয়েছেন, তাদের প্রেস ক্লাবের কার্ড বাতিল, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, তাদের বিরুদ্ধে হত্যা মামলা, প্রায় 100 জনের মতো হাসপাতালে, এমনকি ডাক্তার, হাড় চিকিৎসক, তাদেরকে পর্যন্ত হত্যা মামলা এবং তাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। অনেকেই মানে মামলা খেয়ে ঘরে বসে আছে, কোথাও না কোথাও আশ্রয় নিয়ে আছে। সাংস্কৃতিক কর্মী তারাও রেহাই পায়নি, ইঞ্জিনিয়ার তারাও রেহাই পায়নি। কোন এমনকি পেশাজীবীদের উপরে হামলা। একটা সমাজে কোন শ্রেণী বাদ নেই যাদের উপরে বাহিনী হামলা না চালাচ্ছে। শিক্ষকদের গলায় জুতো মারা পড়ানো, তাদেরকে দিয়ে জোর করে অথবা ইউনিভার্সিটির টিচার অথবা স্কুলের শিক্ষক, তাদের উপরে ছাত্রছাত্রীরা কিভাবে নিজের শিক্ষকের গলায় জুতো মালা পড়ায়, বাসের সাথে শিক্ষকের। দর্শক, আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বক্তব্য সরাসরি আমরা ভিক্টোরিয়া থেকে আমরা সম্প্রচার করছি আমাদের প্রবাসী বাংলা চ্যানেলের মাধ্যমে। শুনতে পারেনি ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছে, যারা আজকে শিক্ষকদের জোর করে নিয়ে অপমান করে গালে টল মেরে তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। যদি কোনোদিন এমনও হয় যে এই ছাত্রছাত্রী আমার বাবা মাকে বললো যে বাবা তুমি আর আমার বাবা নাই, রিজাইন করো, কি জবাব দেবে? এই গার্জিয়ান নাই বা কেমন, তারা কি করে? আর এই সরকার এভাবে কেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে, সেটাই আমার প্রশ্ন। এটি দেশটাকে আজকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। যার জন্য আপনারা বিদেশে আছেন, নিরাপদে আছেন, কিন্তু আপনারা নিজেরাই জানেন আপনার নিজস্ব এলাকা, প্রত্যেক এলাকায় একটু খবর নেবেন। অগণিত মানুষ আর্থিক দুর্ভোগে পড়ছে। আমি বাংলাদেশের জন্য কোনো হতদরিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করি। এখানে 41.1 ছিল দারিদ্রের হার, আমি 18.7 নামিয়ে দিচ্ছিলাম। হতদরিদ্র সেখানে 25% 1 সেখানে আমি মাত্র 5% 6 নামিয়ে দিচ্ছিলাম। আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশে কত দরিদ্র থাকবে না, ঠিকানা দিয়ে থাকবে না, প্রত্যেকের অন্তত একটা ঘর থাকবে, জীবন জীবিকার ব্যবস্থা থাকবে, যেটা আমাদের সংবিধানে জাতিপিতা দিয়ে গেছে। প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা থাকবে। সেটাই আমি করতে চেষ্টা করেছি। আজকে আমাদের সেই সংবিধান, যে সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা তৈরি করেছি, সেই সংবিধানে তারা হাত দিয়েছে। সংবিধান নাকি ছুঁড়ে ফেলে দেবে, কোন এক সমন্বয় বলে। এবারে অমর্যাদা দেওয়া, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কারণ এই সংবিধান আমাদের তো কিছু আমারও স্বাধীনতার ঘোষণা বাতিল করে তাদেরকে ঘোষণা দেবে। কিসের ঘোষণা দেবে? ঘোষণা দেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে, তাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা কি জনগণের স্বীকৃতি দিচ্ছে? এই সংবিধান যারা রচনা করেছে তারা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, তৈরি করেছে। আজকে সেই সংবিধানকে তারা অবমাননা করার চেষ্টা করছে, সংস্কার করবে। গায়ে মানে না, আপনি মরুন। এই ইউনুসকে এই দায়িত্ব দিয়েছে সংস্কার করা, তার কি অধিকার আছে? গরিবের রক্ত চোষা একটা লোক আজকে আমার বদলতেই এত পয়সা। ওই গ্রামীণ ব্যাংক তো করে না, গ্রামীণ ব্যাংক তো সবাই ব্যাংক। আজকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকানা দাবি, যেটা পাবলিক প্রপার্টি ছিল এটা তারা ব্যক্তিগত প্রপার্টিতে নিয়ে নিচ্ছে। সরকার যেটা 25 ভাগ 5 ভাগ দিয়ে বাকি সবই
সে পাচার করেছে। মোবাইল ফোন গ্রামীণ ছাদের বাসাটা আমি তাদের কিনে দিয়েছিলাম, বলেছিল এটা দিয়ে কোনো গরিবের সাহায্য হবে, আর যে না হবে সেটা গ্রামীণ ব্যাংকে দেবে। এক মাস তো যায় নাই, তার উপর ট্যাক্স ভ্যাট বসিয়ে দিচ্ছে। অর্থাৎ নিজের ট্যাক্স কিন্তু দেবে না। 666 কোটি টাকা ট্যাক্স দায়নি মামলা হয়েছিল। 6 আগস্ট সেই মামলা রায় হবার কথা। তো গাড়ি যেমন মামলা ঘটালো যে রায় হলো না, তিনি ক্ষমতা এসে ট্যাক্স মাফ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ, ব্যক্তিগত ট্যাক্স মাফ, চুয়ান্নটা কোম্পানি, তার ইন্ডাস্ট্রি, সব কিছু নাকি ট্যাক্স মাফ, আর সাধারণ মানুষকে ট্যাক্স দিতে হবে। তাহলে কেন দেবে মানুষ ট্যাক্স? নিজের ট্যাক্স মাফ করবেন আর ওদের উপরে ট্যাক্স চাপাবেন, ভ্যাট চাপাবেন, সার্চা চাপাবেন। আর কি পরিমাণ যখন জিনিসের দাম 14% উপরে তার মূল্যস্ফীতি, যখন মানুষের জীবনে রাবিশা হচ্ছে, মানুষের কোনো কাজ নাই, কর্মসংস্থান নাই, 2 বছর কামাই করার সুযোগ নাই দেশের, এমন একটা অবস্থা নিয়ে মানুষের ভ্যাট ট্যাক্স বসিয়েছে। কাজে এই মানুষের রক্তচোষা হত্যাকারী, জঙ্গিদের মুক্তিকারী ইউনুসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। অবৈধভাবে ভূমিকা আছে, এটি তার হাতে দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। আর এটা আগে এখান থেকে হটিয়ে করা হবে। সেটি উনি এসে জুড়ে বসেছে এবং তাকে হটিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আর এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে, কারণ এই ভ্যাট ট্যাক্স বসানোর কোনো নাই, সেটা সম্পূর্ণ বেআইনিভাবে দিয়েছে। তার কারণ হচ্ছে যে ট্যাক্স যদি দিতে হয় তাহলে আদায় তাহলে আমাদের অনুমোদন লাগে, বিনা অনুমোদনে সেই ট্যাক্স বসিয়েছে। এই ভ্যাট ট্যাক্স বসানোর কোনো অধিকার নাই, সম্পূর্ণ বেআইনি কাজ করে, বেআইনি ভাবে ক্ষমতা দখল, বেআইনি ভাবে আমার ট্যাক্স বসানো। তাকে আমরা এটি চাই, যাদের দায় মুক্তি দিয়েছে তাকে বিচার ইনশাআল্লাহ একদিন হবেই। কারণ 15 আগস্টের জাতির পিতা হত্যাকারীকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, আমি কিন্তু তাদের বিচার করেছি। কাজে আজকে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগের প্রায় 20,000 নেতা কর্মী আজকে আহত, এর মধ্যে কয়েক হাজার নিহত। পুলিশের 3,000 উপর হত্যা হয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশ থেকে আটকে রেখে আগুন দেওয়া এবং পুলিশ মারা, তারপরে এমনকি কুপিয়ে কুপিয়ে হাত পা কাটা। বিএনপির এক নেতা সিরাজগঞ্জে তিনি বলে দিলেন পুলিশকে মেরে তারা ঠান্ডা করে দিয়েছিল বলেই নাকি তার আন্দোলন সফল হয়েছে। আর এক সমন্বয় তো বললো যে পুলিশ তার মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফল হতো না। এই সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই সমন্বয় এবং ইউনুসকে নিতে হবে এবং ওই দায় মুক্তি বা ইন্ডেমনিটি দেওয়া চলবে না। ইনশাআল্লাহ একদিন এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তখন এই বিচার আমরা ইনশাআল্লাহ করবোই করবো। অগ্নিসংযোগ এই সব কিছু বিচার একদিন বাংলা মাটিতে হবে। ইউনুসকে হটানোর জন্য জনমত সৃষ্টি করা, নিজের এলাকায় মানুষের যে কষ্ট সে কষ্ট দূর করা এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে এরা যে ছেলেমেয়ে রেখেছে এটা থেকে মুক্তি দেওয়ার জন্য সবাই মিলে এক হয়ে কাজ করবে, সেটাই আমার আহ্বান। এবং এই ভ্যাট ট্যাক্স দিয়েছে এর মধ্যে যে যেখানে যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া আছে তাদেরকে আমি বলবো যে আমাদের ব্যবসায়ী, ইন্টারনেট ব্যবহারকারী, মোবাইল ফোন ব্যবহারকারী, দোকানদার, রেস্টুরেন্টের মালিক যারাই আছেন আজকে সকলের উপরে ভ্যাট ট্যাক্স বসিয়েছে। কাজে প্রত্যেকেই আন্দোলন করতে হবে। সেখানে কেউ হরতাল, কেউ মিছিল, মিটিং, মানববন্ধন, এমনকি প্রয়োজনে হরতাল ডেকে হলেও এই আন্দোলন গড়ে তুলে এই ভ্যাট ট্যাক্স বন্ধ করতে হবে এবং সেই সাথে সাথে ইউনুসের পদত্যাগ যাতে করে তার বাধ্য করতে হবে। ক্ষমতা থেকে হটাতে হবে। যে পথে সে এসেছে সেই পথে তাকে বিদায় দিতে হবে। ইনশাআল্লাহ হবে।
আল্লাহ সহ্য করবে না। এই যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সে কামনা করি এবং দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য যে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে আর ইউনুস বাহিনীর সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়। কাজে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করবার জন্য এবং জঙ্গিদের সন্তান কাজে জঙ্গির হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে দেশের ভিতরে মানুষের সাথে যোগাযোগ করেন, আপনারা কাজ করে যাবেন। এবং আমার দেশবাসীর প্রতি আমি শুভেচ্ছা জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই এবং কথা বলার সুযোগ পেয়ে আমি অতি আনন্দিত। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। খোদা হাফেজ। জি হ্যালো প্রিয় মা, ওই যে আমাদের সভাপতি হিসাবে এক সেকেন্ড আপনার সাথে কথা বলতে স্যার। কেমন আছেন? আজকে আমরা যে প্রতিবাদ সমাবেশ করলাম, এখানে আমাদের যে বিভিন্ন প্রদেশের লোকজন আসছে এবং যারা আজকে আসছে আমরা মনে করি তারাই প্রকৃত এবং ত্যাগী। আপনাকে এত দূর দূরান্ত থেকে আসছে বিভিন্ন দেশ থেকে। তো আমরা দক্ষিণ আফ্রিকা একটা বিশাল কান্ট্রি, আপনি দেখে গেছেন আপনার। তো আমরা এটাকে দুই ভাগ করে আপনার সাথে দুই ভাগ করে আমরা সাউথ এবং নর্থ দুইটা কমিটি করবো এবং একটা সেন্ট্রাল কমিটি করতেছে আজকেই আমরা শুনছি। তো আমরা ওটা আপনাকে জানাবো সম্পূর্ণ প্রসিডিওর এবং যারা আছে এখানে আমরা ওদেরকে ওদের সবাই ধনী ভোটে হোক বা নির্বাচনের মাধ্যমে হোক আমরা কমিটিটা করবো ইনশাল্লাহ। আর আপনি ভালো থাকবেন আপা। জি জি বলেন আপা। এবং নর্থ এবং আমাদের যে সাউথ নর্থ মিলে একটা সেন্ট্রাল কমিটি হবে, যেমন সাউথের প্রেসিডেন্ট আপনার নর্থের সেক্রেটারি মিলে হবে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের। আর আমরা তো সব আফ্রিকা আওয়ামী লীগ আছি আপা, আমরা কিন্তু তো আমরা ওই আমি আর জানছেন আপনি সর্ব আফ্রিকা আওয়ামী লীগ থেকে আমরা চলে যাচ্ছি, আমরা ওই সরি সাউথ আফ্রিকা থেকে চলে যাচ্ছি। আমরা এখন সর্ব আফ্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আপা। আমরা দোয়া করে আমরা বিভিন্ন দেশে যাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আপনার কথা মতো আমরা নির্দেশ মতো আমরা আমাদের জি আসছে আপা। জি আপা ও তানসেন, তানসেনকে একটু দিই, তানসেনকে একটু দিচ্ছি। হ্যালো জি জি সভাপতি সবে বলছে যে পুরস্কার 23 সালে আসে দিয়ে, যার কারণে আমরা দুজন অনেকদিন দায়িত্ব ছিলাম দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা চাচ্ছি যে দলের দুঃসময় এটারে সাউথ আফ্রিকা অনেক বড় দেশ, তো দুইটা ভাগ এবং আমরা দুইজন এখান থেকে সরে গিয়ে সর্ব আফ্রিকাতে সবগুলো দেশটা গত 1 বছরে আমরা বেশি দিতে পারিনি, 7টা দেশে কমিটি দিয়েছি আর কি আপনি দেওয়ার পরে। তো এই জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি আর কি দল সংগঠিত করার জন্য। অবশ্যই অবশ্যই খুব ভালো কাজ করছেন, অনেক ধন্যবাদ। আপনার সাউথ নর্থ করে একটা সেন্ট্রাল কমিটি করে রাখলে পরে কাজের সুবিধা হবে, যোগাযোগের সুবিধা হবে, আর সব বাঙালিরাও তাদের সাথে যোগাযোগ করা যাবে। আমি আরেকটা জিনিস আমি মাঠ পর্যায়ে কাজ করে আরেকটা জিনিস উপলব্ধি করতে পারছি। একসময় দল ক্ষমতা ছিল, অনেক হাইব্রিড আমাদের সাথে ছিল, এরপরে মনে করছি যে দল ক্ষমতা থেকে যাওয়ার পরে বোধহয় হাইব্রিড নির্মূল হয়েছে। এখন কিন্তু নতুন খেলা দেখতেছি, কিছু হাইব্রিড আছে আমাদের দলের গতি নষ্ট করার জন্য চেষ্টা করছে। আপনার যারা সক্রিয় কর্মী সত্য চেষ্টা করে তাদেরকে প্রতিবন্ধক করার চেষ্টা করতেছে। আপনি দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে কেন্দ্র থেকে যে একজন সৎ মানুষ যারা আছে তাদেরকে দিয়ে দল পরিচালনা করার জন্য আমি আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনার রাজনীতিক এক সন্তান হিসাবে। নিশ্চয়ই অবশ্যই সেটা করা। একটা কথা বলে আমি দেখো, এখন সবাই সাফার, সবাই কষ্ট পাচ্ছে এবং প্রত্যেকের ঘর বাড়ি পুরানো, সবাই কেউ কারো কিছু নাই, সবাইকে নিঃস্ব করে দিচ্ছে।
এই অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন এই বাঁচাবাচির সময় না। এটা তো চক্রান্ত। এখানে আমাদের দলের কোনো দায়িত্ব ছিল না, সম্পূর্ণ চক্রান্ত। এবং তুমি জানো যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল, যারা চাইলে বাংলাদেশ স্বাধীন হোক, এটা তাদেরই একটা চক্রান্ত। হ্যাঁ, আমি যদি দেশ বেচতে রাজি হই, ক্ষমতা থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো শেখ মুজিবের মেয়ে, আমি কি করে এটা রাজি হতে পারি? এই দেশ শ্রমিকদের রক্তের বিনিময়ে স্বাধীন। শুধু ক্ষমতার লোভে দেশকে আমি বিক্রি করে দেবো বা দেশের স্বার্থে বিক্রি করবো, আমি তো থাকতে চাই। তাদেরকে নিশ্চয়ই প্রবেশ করে এই অংশ সেটা করবে, পারবে না দিতে। সে বাঙালিরা চিনে না, জাতির পিতা দাবায় রাখতে পারবো না, আমাদেরকে দাবায় রাখতে পারবে না, এটা বিশ্বাস করবো। আমাকে মারার চেষ্টা তো কতবারই করলো, যতবার মারার চেষ্টা করে আমি তো বেঁচে যাই, বেঁচে যেয়ে তো কাজ করি, তাই না? এই কবির ভাষায় কবি বলেছেন, যতবারই হত্যা করো জন্মাবো আবার ইনশাআল্লাহ। আপনাকে জানাচ্ছি, আমরা এখানে এদেশের মিনিস্ট্রি সহ পার্লামেন্ট সহ অনেকে বাংলাদেশে যে জঙ্গি হামলার বিষয়টা আমরা আপনার দোয়ায় আমরা জানাইতে সক্ষম হয়েছি, এবং সর্ব আফ্রিকার অধীনে যতগুলো দেশ আছে সবগুলো দেশে আমরা গভর্নমেন্টকে এই বিষয়গুলা জানানোর জন্য আমরা চেষ্টা করছি, এবং বিভিন্ন এমবেসিগুলোতেও আমরা প্রকৃত ঘটনাগুলো তুলে ধরছি। আপনার সাউথ আফ্রিকার আপনার রাজনৈতিক সন্তানেরা জি ইনশাআল্লাহ সম্পর্ক ছিল, সম্পর্ক ছিল, তুমি জানো। আমরা তো নেলসন ম্যান্ডেলার সাথে দেখা করছিলাম, বাড়িতে গিয়েছিলাম। শুধু তাই না, সাধারণ পরিবারে যখন আমরা আমাদের স্বাধীনতার অর্ধ জয়ন্তী পালন করি, সেই সময় আমার দাওয়াতে নেলসন ম্যান্ডেলা, প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং টার্কির প্রেসিডেন্ট সুলেমান দেবরের তিনজন একসাথে বাংলাদেশে এসেছিলেন। এটা বিরল ঘটনা। সবাই একসাথে আসে, শুধুমাত্র আমি নাম দিয়েছিলাম বলে তারা এসেছিলেন। তো আমার সঙ্গে সম্পর্ক ছিল নেলসন ম্যান্ডেলা। আমাদের এখানে কেপটাউনটাও সাউথ আফ্রিকার ভিতরে হলেও 100 কিলোমিটার দূরে। কেপটাউনের নেতারা আহ্বান করতেছিল, যদি আপনার সুযোগ হয় যে কোনো সময় আমাকে যদি একটু জানান, তারাও আপনি নিয়ে একটা প্রোগ্রাম করতে চান। জি জি সবাই সক্রিয় এখন সব ঠিক আছে, আর সময় দেওয়া যাবে না। ওই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, সমস্ত টাকা লুটে হয়ে যাচ্ছে। এই 5 মাসে কোনো একটা প্রজেক্ট করে, আর সেই সাথে আমি যেগুলি করে আসছি সেগুলোর মধ্যে উদ্বোধন করবে। লজ্জা করে না আমার হাতে কোনো উদ্বোধন করতে, যেখানে মেট্রো রেল, তারপরে আমাদের সংসদ ভবন আনন্দে পুড়িয়েছে। আমি আনন্দে মমতাও পুড়িয়েছে, আনন্দে আমার হাত পুরাতে হবে। আপনার ওই যে গতবার যখন আপনি আসছিলেন, আপনার হলে স্লোগান দিতে গিয়ে এখানে সাবেক যুবলীগের সভাপতি জিএম বাদল মিত্রা, সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছিল। যাক আল্লাহ রসুল মেহরবানি, পরে হসপিটাল থেকে আমরা তাকে বাঁচিয়েছি। সে 1 সেকেন্ড আপনাকে সালাম দিতে চায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাননীয় নেত্রী আমাদের দেশের বাড়ি জি আপা, আমার বাড়ি চাঁদপুর মতলবে। আমাদের যুবলীগের যে সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের পাশের ইউনিয়ন আমার। আমি গত আগস্ট মাসে ব্রিক সম্মেলনে আপনার জয় বাংলার মিছিল দিতে গিয়ে আমি হার্ট অ্যাটাক করে আইসিইউতে ছিলাম, এবং আমাদের নেতাকর্মীদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনার অশেষ দোয়া আছে, এই জন্য আল্লাহ আমাকে নতুন হায়াত দিছে। আজকে আপনি বার্সেলে যুক্ত হচ্ছেন, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যুবলীগের পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং সালাম। এবং সুদখোর অবৈধ দখলদার এই ইউনুসকে আজকে থেকে আমরা প্রমিস করব, এই সুদখোর ইউনুসকে দক্ষিণ আফ্রিকা থেকে তাকে পদত্যাগ করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাবো। ধন্যবাদ আপা। আপনারা কি ফেসবুকে ছিলেন ইসমাইল মাহমুদ নামে একজন, যে আমাদের সালেমবাগ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি, উনি একটু সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম আপা। আমি ইসমাইল মাহমুদ। আস্তে আস্তে চালে